আসতে পারেন। মিহি চমকে তাকায় পেছনে। রাফি ঠিক আগের মতোই একই ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে। এক চুলও নয়নি, পিছন ফিরে তাকায়নি পর্যন্ত। তাহলে কি করে বুঝলো মিহি এখানে এসেছে? মিহি অবাক হয়ে তাকিয়ে আছে রাফির দিকে। রাফি কি ওকেই কথাটা বলল? মিহি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। রাফি শীতল কণ্ঠে আবারও বলে, দাঁড়িয়ে থাকবেন নাকি আসবেন? মিহি অসংশয়িত হয়ে এগিয়ে যায় ছাদে। ধীর পায়ে রাফির থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে রেলিং ঘেঁষে দাঁড়াই। রাফির দৃষ্টি এখনো আকাশের দিকে। রাফির দৃষ্টি অনুসরণ করে মিহি একবার চাঁদকে দেখে নেয়। তারপর রাফির দিকে তাকিয়ে অবুঝ স্বরে জিজ্ঞেস করে, আপনি কি করে বুঝলেন আমি এসেছি? আপনি তো তখন থেকে সেই একই ভাবে বসে আছেন, একবারও তো তাকাননি, তাহলে কি করে বুঝলেন? মিহির কথায় রাফির ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। তবে সেই হাসি চোখে পড়ে না মিহির। রাফি চাঁদের দিকে তাকিয়ে মনে মনে বলে, জানি না কেন আমি আপনাকে অনেক দূর থেকে অনুভব করতে পারি। আপনি এমন একজন মানুষ যাকে আমি স্পর্শ ছাড়াও অনুভব করি। আপনার নিঃশব্দ উপস্থিতিও আমার মস্তিষ্কে নাড়িয়ে তোলে। আপনার শরীরের ঘ্রাণ অনেক দূর থেকে আমাকে আপনার উপস্থিতির কথা জানান দেয়। আপনি আমার থেকে কয়েক মিটার দূরত্ব থাকলেও আমার হৃদস্পন্দন বেড়ে যায়, যা জানান দেয় আপনি আমার আশেপাশে আছেন, খুব কাছে আছেন। খুব অল্প দিনের মধ্যেই আপনি আপনার অস্তিত্বকে আমার মাঝে মিশিয়ে দিয়েছেন ম্যাডাম। ফেসে গেছি আমি আপনার মায়া জালে। রাফির মনে কথা মনে রেখে একবার তাকায় মিহির দিকে। মিহি অবুঝের মতো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে রাফির দিকে। এতে হাসি পায় রাফির। রাফি বসা থেকে ছাদে নেমে গাছের বুকে হাত গুজে বলে, সিক্স সেন্স ম্যাডাম, আমার সিক্স সেন্স বড্ড প্রখর। তাই? তা আপনার সিক্স সেন্স আর কি বোঝে শুনি? রাফি চোখ সরু করে এক হাত দিয়ে থুতনি চুলকে ভাবুক ভঙ্গিতে বলে, আমার সিক্স সেন্স বলছে আপনি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছেন। কে, তাই তো? ফলো করছিলেন আমায় ম্যাডাম? একদম ভুল বলেন স্যার, আপনার সিক্স সেন্স বড্ড বাজে। মিহির মুখে স্যার সম্বোধন শুনে রাফির বুকটা কেঁপে ওঠে। নিমিষে উত্থাল পাত্থাল শুরু হয়ে যায় রাফির মনে। রাফি বলে, কি বললেন? বললাম আপনার সিক্স সেন্স বড্ড বাজে। তার আগে কি বললেন? মিহি নিজের অজান্তে কখন কি বলেছে তা সে নিজেও জানে না। মিহি অবুঝের মতো বলে, আর কি বললাম? আজকাল কি ভুলে যাওয়ার রোগে ধরেছে নাকি আপনাকে? সবকিছু ভুলে যান শুধু। মিহি মাথা চুলকে বলে। কি জানি কি হয়েছে। দুজনেই তাকিয়ে আছে চাঁদের দিকে। চাঁদের রূপালী আলোয় মিহির শ্যামলা মুখশ্রী জলজল করছে। রাফি মাঝে মাঝে আর চোখে দেখছে মিহিকে। ঠান্ডা বাতাস বইছে। মিহির পরনে না আছে চাদর আর না আছে সোয়েটার। একটা খয়েরি রঙের থ্রি পিস পরে আছে সে। চুলগুলো বাতাসের তালে তালে ঢেউ খাচ্ছে। ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা মিহির। দুহাতে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে সে। রাফি আর চোখে মিহির কাণ্ড দেখে রসিকতা সুরেই বলে, ঠান্ডা লাগছে নিশ্চয়ই। এখন নিশ্চয়ই ভাবছেন আমি আমার পরনের জ্যাকেটটা খুলে আপনাকে দেব এই সিনেমার হিরোদের মতো। কিন্তু দেখুন, আমি নিজেই জ্যাকেট পরিনি। ঠান্ডা কিন্তু আমারও লেগেছে। মিহি ভুরকুচকে তাকাই রাফির দিকে। মাথা একটু ঝাঁকিয়ে বলে, আপনাকে কে বললো আমি এইসব ভাবছি? ওই আমার সিক্স সেন্স। আপনার সিক্স সেন্সের তারিফ করতে ইচ্ছে করছে, কিন্তু এখন করতে পারছি না, কারণ আপনার সিক্স সেন্স এবারও ভুল। তাই? তাহলে শুনি, এভাবে ভারী কাপড় না পরে এই ঠান্ডায় ছাদ আসার কারণ কি? ঘুম আসছিল না, বেলকনি থেকে দেখলাম বাইরে চাঁদ উঠেছে, অনেক সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে, তাই ভাবলাম চাঁদটাকে আরও কাছ থেকে অনুভব করি। আর চাদরটা আসার সময় রেখে এসেছি, যেন জ্যোৎস্না বিলাস আর ঠান্ডা বিলাস একসাথে এনজয় করতে পারি। ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব না হলে কি আর ঠান্ডা বিলাস করা যায়? জ্যোৎস্না বিলাস পছন্দ? ভীষণ। দেখুন চাঁদের মাঝে কতটা সৌন্দর্য আছে। মিহির কথাই রাফি মৃদু হেসে মনে মনে বলে। আপনার থেকে কম। মিহি একটু থেমে নীরবতা ভেঙে বিষণ্ণ কণ্ঠে বলে, জানেন, চাঁদের দিকে তাকিয়ে থাকলে অদ্ভুত এক অনুভূতি হয়। কিছুক্ষণ চাঁদ দেখলে অনেক ভালো লাগে, আবার অনেকক্ষণ চাঁদ দেখলে নিজেকে অসহায় লাগে। অসহায় লাগার কোনো কারণ নেই, তবুও লাগে। কেন এমন হয়? হয়তো চাঁদ একা বলেই আমাদের মধ্যে একাকিত্বটাকে জাগিয়ে তোলে, তাই না? কে বলেছে চাঁদ একা? দেখুন, কোটি কোটি তারা আছে চাঁদকে ঘিরে। তারার মেলা বসেছে চাঁদের পাশে। পাশে থাকলেই কি হৃদয়ের অনুভূতিগুলো বোঝা যায়? পাশে থাকলেই কি কাছে থাকা যায়? চাঁদের পাশেও তো অসংখ্য তারা আছে, কিন্তু তবুও তো সে একা। তারারা কি কখনো চাঁদকে উষ্ণতা দিতে পারে?
চাঁদকে ছুতে পারে? মুহূর্তেই দুজনের মাঝে বিষণ্ণতা সৃষ্টি হয়। দুজনেই নীরবে তাকিয়ে আছে চাঁদের দিকে। ওদের তাকানোতে যেন চাঁদও লজ্জা পাচ্ছে, নিজেকে মাঝে মাঝে আড়াল করছে মেঘের আবডালে। রাত বাড়ছে, এমন সময় একটা তারা খসে পড়ে। মিহি তৎক্ষণাৎ নিজের হাত বুকে রেখে চোখ বন্ধ করে কিছু একটা উইশ করে। রাফি মিহির দিকে তাকিয়ে বলে, এটা কি করলেন? শুনেছি খসে পড়া তারার কাছে কিছু উইশ করলে সেই উইশটা পূরণ হয়। কিছু একটা চাইলাম। জানি এসব সত্যি নয়, তবে কিছু চাইতে তো কোনো বারণ বা দ্বিধা নেই, তাই না? তা কি চাইলেন? নিজের উইশ লিস্টের কথা কাউকে বলতে নেই। আপনিও চোখ বন্ধ করে কিছু একটা চেয়ে দেখুন, পেলেও পেতে পারেন। আমি এখন যাই, অনেক রাত হয়েছে, একটু ঘুমোতে হবে। আপনি যাবেন না? অনেক রাত হয়েছে তো। রাফি মনে মনে কিছু একটা ভেবে একটু হেসে বলে, আপনি যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি একটু পরে আসছি। এখন এখানে একা একা কি করবেন? ওই যে বললেন উইশ করার জন্য, সেটাই করব। কি উইশ করবেন শুনি? নিজের উইশ লিস্টের কথা কাউকে বলতে নেই ম্যাডাম। যদি কখনো উইশটা পূরণ হয় তাহলে নিজেই দেখতে পারবেন। আমার কথা আমাকেই শোনালেন? আচ্ছা থাকেন, আপনি উইশ করুন, আমি যাই। গুড নাইট। গুড নাইট। মিহি কুটি কুটি পায়ে ছাদ থেকে নেমে পড়ে। মিহির চোখের আড়াল না হওয়া পর্যন্ত রাফি তাকিয়ে থাকে সেদিকে। চোখের আড়াল হতেই আকাশের দিকে তাকাই রাফি। মুখে হাত রেখে চোখ বন্ধ করে শ্বাস নেয়। চোখের সামনে ভাসতে থাকে সেই রাতের কথা, যেদিন রাফি প্রথম মিহিকে দেখেছিল। অচিরেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে রাফির। রাফি চোখ বন্ধ রেখে মৃদু স্বরে গায়, मैंने जब देखा था तुझको, रात भी हो याद है मुझको, तारे गिनते गिनते सो गया, दिल मेरा धड़का था कसके, कुछ कहा था तूने हंस के, मैं उसी पल तेरा हो गया, आसमानों पे जो खुदा है उसे मेरी यही दुआ है, चांद ही हर रोज मैं देखूं तेरे साथ में, हाँ उठी मोहब्बत ने अंगराई ली, दिल का सौदा हुआ चांदनी रात में, ओ तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, लुट गए हम तो पहली मुलाकात में। পরের দিন হলুদের আয়োজনে পুরো বাড়ি মেতে উঠেছে। কালকের সঙ্গীতের ডেকোরেশন পাল্টে আজ আবার নতুন করে হলুদের জন্য ডেকোরেশন করা হয়েছে গার্ডেনে। সকাল সকালে হেনা বেগম আর হালিমা বেগমের বাপের বাড়ি থেকে অনেকেই এসেছেন। আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে চৌধুরী বাড়ি। দুপুর দুপুর আত্মীয় স্বজন সহ বাড়ির সব পুরুষরা সবাই একসঙ্গে বসে পড়েছে লাঞ্চ করতে। চৌধুরী বাড়ির বিশাল ডাইনিং টেবিলের সাথে আরও একটি টেবিল যোগ করা হয়েছে, যেখানে একসাথে 20-25 জন মিলে অনায়াসে বসা যায়। হেনা বেগম, হালিমা বেগম, লতা বেগম সহ বাড়ির অন্যান্য সার্ভেন্টরা এতগুলো লোকের খাবার পরিবেশন করতে হিমশিম খাচ্ছে। আফসানা বেগম পা সোজা করে সোফায় বসে আছেন। মেহেজাবিন, জেনি, রুহি, মিহি, মীরা, মেহেজাবিনের দুই বান্ধবী তানিয়া আর ইভা বসেছে টেবিলের একদিকে। রুহির মেজো মামার মেয়ে বর্ষাও আছে তাদের সাথে। ওর বয়স 14 বছর। বেশ শান্তশিষ্ট নরম স্বভাবের মেয়ে বর্ষা। জেনি পেয়েছে ওর 10 বছরের মামাতো ভাই জিহাদকে। দুজনে আলাদা আলাদা খেতে খেতে নিজেদের মাঝে কথা বলছে। লিনা চেয়ার খালি পায়নি বসার জন্য, সোফার এক কোণায় বসে খাচ্ছে ও। আফসানা বেগম ওর পাশে বসে গল্প জুড়ে দিয়েছে ওর সাথে। রুহি খাবার মাঝে বারবার আর চোখে দেখছে লিনা আর আফসানা বেগমকে। বাড়ির বড়রা খেতে খেতে হলুদের প্রোগ্রাম নিয়ে টুকটাক আলোচনা করছে। রুহিরা সব মেয়েরা মিলে আলোচনা করছে আজকের হলুদের সাজগোজ সম্পর্কে। পার্লার থেকে লোক আসবে কিছুক্ষণ পর। আজকে সবাই শাড়ি পরবে, তার সাথে কে কি পরবে, কে কি পারফর্ম করবে এই নিয়ে লো ভয়েসে কথা হচ্ছে ওদের মাঝে। ওদের শাড়ি পরার কথা শুনিয়ে জেনি ভাতের প্লেটে হাত চালাতে চালাতে বলে, আপি, তোমরা সবাই আজকে শাড়ি পরবে? রুহি জেনির দিকে তাকিয়ে ছোট্ট করে উত্তর করে। জেনি অবাক হয়ে ঠোঁট উল্টে বলে, তোমরা সবাই শাড়ি পরবে, তাহলে আমি কি পরবো? মেহেজাবিন ভুরু কুঁচকে বলে, কেন, তোর জন্য যে ড্রেসটা আনা হয়েছে ওইটা পরবি? না, তোমরা সবাই শাড়ি পরবে আর আমি একা একা ড্রেস পরবো? কিছুতেই না, আমিও শাড়ি পরবো। জেনির কথায় জিহাদ পাশ থেকে খেতে খেতে বড়দের মতো করে বলে, আরে
ছোট মেয়েদের শাড়ি পরতে নেই। যাদের বিয়ে হয় তারা শাড়ি পরে। তোমার যখন বিয়ে হবে তখন তুমিও শাড়ি পরবে। জিহাদের কথাই রুহি বলে। এই পাকা ছেলে, তোমাকে কে বলেছে যে যাদের বিয়ে হয় তারাই শুধু শাড়ি পরে? আমাদের তো কারো বিয়ে হয়নি। আমি কি জানি? খেতে খেতে অন্যমনস্ক হয়ে বলে জিহাদ। রুহি বলে। তাহলে বললে কেন? জেনি রুহিকে থামিয়ে বলে। আমি কিন্তু শাড়ি পরবো। জেনির কথাই মিহি বলে। আরে জেনি বুড়ি, তুমি তো 1.5 ফুটের একটা মেয়ে, তুমি শাড়ি পরে সামলাতে পারবে? খুব পারবো। আমাকে তো শিখতেই হবে, তাই না? কদিন পর তো আমারও বিয়ে হবে, তাই এখন থেকে আমিও শাড়ি পরা শিখবো। জেনি পাকা পাকা কথায় একসাথে হেসে ওঠে সবাই। মেহেজাবিন চোখ শুরু করে বলে। কি বললি? বলবো চাচ্চুকে আমার বিয়ের সাথে সাথে না হয় তোর বিয়েটাও দিয়ে দেবে। আমার একটা সুন্দর দেবর আছে, বিয়ে করবি ওকে? একদম না। আমি তো রাফি ভাইয়া আর শান্ত ভাইয়ার মতন একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব। রুহি হাঁ করে তাকিয়ে বলে। আরে বাহ, খুব পাকনা হয়েছিস দেখছি। আর যেদিকেই হাত বাড়াস না কেন, খবরদার আমার ওনার দিকে। বলতে বলতে থেমে যায় রুহি। মিহি আর মেহেজাবিন রুহির অর্ধেক কথা বুঝতে পেরে ঠোঁট চেপে হেসে ওঠে। মিহি রুহিকে ফিস ফিস করে বলে। কি পিরিত রে তোর! একটা 8 বছরের বাচ্চাকেও হিংসে করছিস? এই অবুঝ মেয়েটা তো শুধু শান্ত ভাইয়ার মতো একটা ছেলেকেই চেয়েছে, শান্ত ভাইয়াকে তো আর চায়নি। মিহির কথায় মাথা নিচু করে খাবারে মনোযোগ দেয় রুহি। ওদের খাওয়া প্রায় শেষ। এমন সময় রাফি আর শান্ত ঢোকে বাড়ির ভেতর। ওদের পায়ের শব্দে খাবার টেবিল থেকে সবাই তাকায় ওদের দিকে। রাফি আর শান্তর সাথে ওদের সমবয়সী আরও একটা ছেলে, সম্পর্কে রাফির মামাতো ভাই ইভান। ওদেরকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। এই ঠান্ডাতেও বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। এতক্ষণ বাইরের ডেকোরেশনে টিকটা সামলেছে ওরা, এখন কাজ প্রায় কমপ্লিট। হেনা বেগম ওদের কাছে গিয়ে বলেন। যা বাবা, তোরা তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, অনেক হয়েছে, আর তোদের কিছু করতে হবে না। সকাল থেকে তেমন কিছুই খাসনি তোরা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়। হেনা বেগমের কথাই তিনজনে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। রাফিকে উপরে উঠতে দেখে মেহেজাবিন তাড়াতাড়ি খেয়ে হাত ধুয়ে সবাইকে পাশ কাটিয়ে চলে আসে সেখান থেকে। এদিকে উপরে উঠে রাফি ঢুকে পড়েছে নিজের ওয়াশরুমে শাওয়ার নিতে। এক একে সিরিয়াল নিয়েছে তিনজনে। শান্ত অপেক্ষা করছে রাফি শেষ হতেই ও ঢুকে পড়বে। ইভান অপেক্ষা না করে রুহির ঘর ফাঁকা পেয়ে এদিক ওদিক চোখ বুলিয়ে ঢুকে পড়েছে রুহির ওয়াশরুমে। মেহেজাবিন নিজের ঘরে গিয়ে একটু সময় নিয়ে রাফির ঘরে যায়। এতক্ষণ রাফির শাওয়ার নেওয়া শেষ হয়েছে। দরজার কাছে গিয়ে পা আটকে যায় মেহেজাবিনের। দরজা খোলে আছে। মেহেজাবিন বাইরে থেকে একটু উকি দিয়ে দেখে রাফি আয়নার সামনে হেয়ার ড্রাই দিয়ে ভেজা চুল শুকাচ্ছে। ঠান্ডায় চোখ মুখ লাল হয়ে গেছে রাফির, মুখটা ফ্যাকাশে হয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ। মেহেজাবিন কিছু একটা ভেবে রাফির ঘরের সামনে থেকে চলে আসার জন্য পা বাড়াতে রাফি নরম কণ্ঠে ডাকে মেহেজাবিনকে। মেহেজাবিন পিছন ফিরে তাকাতেই রাফি বলে। বাইরে থেকে চলে যাচ্ছিস যে, ভেতরে আয়। মেহেজাবিন মাথা নিচু করে গুটি গুটি পায়ে এগিয়ে যায় ঘরের ভেতর। মেহেজাবিনকে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি বলে। বস। পাশের ছোপায় বসে মেহেজাবিন রাফি হেয়ার ড্রাই রেখে চুলগুলো সেট করে এগিয়ে আসে মেহেজাবিনের কাছে। হাতে ঘড়ি পড়তে পড়তে মেহেজাবিনকে মাথা নিচু করে থাকতে দেখে রাফি ওর দিকে তাকিয়ে নরম স্বরে বলে। কি হচ্ছে, কিছু বলবি? মেহেজাবিন নিশ্চুপ, একটা কথাও বলে না, শুধু মাথা নিচু করে আরও গুটি গুটি হয়ে বসে। রাফি ধীরে ধীরে মেহেজাবিনের পাশে বসে। মেহেজাবিনের মাথায় আলতো হাত রেখে নরম শীতল কণ্ঠে বলে। কাল চলে যাবি, তাই মন খারাপ হচ্ছে। ভাইয়ের আদুরে কণ্ঠে মেহেজাবিন নিজেকে সামলাতে না পেরে ঠোঁট ভেঙে কেঁদে দেয়। এতক্ষণে জমানো চোখের পানি কোটর ফেটে বেরিয়ে আসে। মেহেজাবিনকে কাঁদতে দেখে রাফি ওকে নিজের দিকে ঘুরিয়ে ব্যস্ত স্বরে বলে। আরে পাগলি, কাঁদছিস কেন? কষ্ট হচ্ছে? এ দেখ, ভাইয়া আছে তো। কি হচ্ছে ভাইয়াকে বল। তুই কি একেবারে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস নাকি? তোর যখন ইচ্ছে তখন আসতে পারবি আমাদের কাছে। শুধু একবার মাহিনকে বলবি, ও তোকে সাথে করে নিয়ে আসবে। আর যখন ইচ্ছে হবে আমাকে ফোন করবে, আমি তোকে চোখের পলকে গিয়ে নিয়ে আসবো। মেহেজাবিনের কান্নার বেগ আরও বেড়ে যায়। মাথা নিচু করে ফুপিয়ে ওঠে ও। রাফি কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে, তারপর মেহেজাবিনের দুগাল আগলে নিয়ে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলে। তোদের কতবার বলেছি না যে তোরা কাঁদবি না? তোদের চোখের পানি আমার সহ্য হয় না।
তোদের চোখের পানি আমার দুর্বলতা। কেন বুঝিস না তোরা? আমার পুরো দুনিয়া একদিকে আর তোরা একদিকে। তোরা শুধু আমার বোন না, তোরা আমার আত্মার একটা অংশ। কাঁদিস না বোন। মেহজাবিন এবার আচমকা জড়িয়ে ধরে রাফিকে, ভাইয়ের বুকে মাথা রেখে গদগদ হয়ে বলে, আই লাভ ইউ ভাইয়া, আমি তোমাকে অনেক মিস করব। রাফি আলতো হেসে মেহজাবিনের মাথায় হাত বুলিয়ে দেয়। ভাইও তোকে অনেক বেশি ভালোবাসে আর সবসময় তোকে মিস করবে। যখন ভাইয়াকে মনে পড়বে শুধু একবার বলবি, ভাইয়া তোর কাছে ছুটে চলে আসবে। মেহজাবিন রাফিকে ছেড়ে দিয়ে চোখের কোণে জমে থাকা শুকনো পানি মুছে নেয়। তারপর রাফির চোখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে থাকে, ভাইয়া তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? ধরে নাও তোমার কাছে এটাই আমার শেষ আবদার, রাখবে? আমি কখনো তোদের কোনো চাওয়া অপূর্ণ রেখেছি যে আজকে রাখবো? আর এটাই তো শেষ আবদার কেন হবে? ভাইয়ের কাছে বোনের আবদার কখনো শেষ হয়ে বুঝি? বল কি চাই তোর? মেহজাবিন চোখ নামিয়ে নেয়, কথাগুলো সাজিয়ে নিচ্ছে মনে মনে। রাফি কিছুক্ষণ তাকিয়ে থাকে মেহজাবিনের শুকনো মুখের দিকে। রাফি জানে মেহজাবিন কি চাইতে পারে, তবুও সে মুখে কিছু না বলে মেহজাবিনকে সুযোগ দেয় বলার জন্য। মেহজাবিনকে কিছু বলতে না দেখে রাফি আবারও বলে, কি রে বল কি চাই তোর? ভাইয়া হুম, আজকে আমার গায়ে হলুদের অনুষ্ঠানে মাকে একবার নিয়ে আসতে পারবে? শুধু একবার প্লিজ ভাইয়া, আমি চাই আমার গায়ে সবার আগে মা হলুদ লাগাক। মাকে শুধু কয়েক মুহূর্তের জন্য হলেও নিয়ে আসতে পারবে ভাইয়া? বলতে বলতে মেহজাবিনের চোখ আবারও টলমল করে ওঠে। রাফি তপ্ত শ্বাস ছেড়ে বলে, জীবনে কখনো তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি, এটাও রাখবো না। আজকে সন্ধ্যায় সবার আগে তোর গায়ে মামুনি হলুদ লাগাবে, দেখে নিস। এখন চোখের পানি মুছে ফেল দেখি, আর কাঁদবি না। মেহজাবিন খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি বলছো ভাইয়া? 100% সত্যি। এবার খুশি? অনেক অনেক খুশি, থ্যাংক ইউ ভাইয়া। হয়েছে, এবার যা, রেডি হতে হবে তো নাকি? আচ্ছা ভাইয়া। মেহজাবিনের মুখে প্রফুল্ল হাসি দেখে রাফির মুখও হাসি ফুটে ওঠে। মেহজাবিন উঠে চলে যায় নিজের ঘরে। এদিকে মেহজাবিন ঘর থেকে বের হতে শান্ত বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। ঘরের ভিতর চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেয়ে রাফিকে জিজ্ঞেস করে, কি রে এতক্ষণ কার সাথে কথা বলছিলি? রাফি নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, মেজেবেনের সাথে। তারপর একটু থেমে বলে, আর শোন, আজকে একটা অনেক বড় দায়িত্ব আছে আমাদের উপর, মনে রাখিস। এদিকে রুহির ঘরে ঢুকে অজানা একটা ছেলে দেখে জোরে চিৎকার করে ওঠে মিহি। মিহির সাথে সাথে চিৎকার করে ওঠে ইভানও। কেবল শাওয়ার নিয়ে বেরিয়েছিল ইভান, পরনে একটা সাদা টাওয়াল ছাড়া আর কিছুই নেই। পুরো শরীরটা ভেজা ভেজা, চুলগুলো কপালে লেপ্টে আছে। মিহির চিৎকার শুনে দৌড়ে ঘরে ঢুকে রুহি আর মীরা। ততক্ষণে মিহি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েছে। ইভানও নিজের হাতে থাকা টি শার্ট আর নিজের শরীর ঢেকে নিয়েছে। ঘরে ঢুকেই প্রথমে রুহির নজর যায় মিহির দিকে। উল্টো ঘুরে চোখ খিচে বন্ধ করে নিয়েছে মিহি। রুহি মিহির কাছে গিয়ে ওর বাহু ঝাঁকিয়ে বলে, কি হলো পাখি, চিৎকার করলি কেন? ঠিক আছিস তুই? কি হয়েছে? বলতে বলতে রুহির নজর যায় ইভানের দিকে। মীরা শুরু থেকে হা করে তাকিয়ে আছে ইভানের দিকে। রুহি অবাক হয়ে চোখ গোল গোল করে তাকিয়ে ইভানকে জিজ্ঞেস করে, আরে ভাইয়া তুমি এখানে, তাও আবার এই অবস্থায়? ইভান রুহিকে সামলে নিয়ে বলে, ওই ওয়াশরুম ফাঁকা ছিল না, তাই তোর ঘর ফাঁকা পেয়ে তোর ওয়াশরুম ইউজ করতে এসেছিলাম, আর বাকিটা ইতিহাস। এখন আমি যাই। বলেই দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায় ইভান। বাইরে বেরিয়ে একবার থেমে তাকায় মিহির দিকে। মিহি এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত পায়ে ছুট লাগায় রাফির ঘরের দিকে। এদিকে ইভান বের হতেই মীরা বলে, আরে ইয়ার, কে রে ওটা? কি হ্যান্ডসাম দেখেছিস? কি বাইসেপ ইয়ার, আই এম তো ফিদা। নিশ্চয়ই জিম করে। রুহি বলে, আরে ওটা আমার মামাতো ভাই ইভান, আজ সকালেই এসেছে, তোরা দেখিসনি হয়তো। তারপর মিহির দিকে তাকিয়ে বলে, কিন্তু তুই চিৎকার করলি কেন পাখি? মিহি খাটের একপাশে বসতে বসতে বলে, না না, মানে হঠাৎ অচেনা অজানা একটা ছেলেকে দেখছিলাম তো, তাই ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। ভয় পেয়ে কখন চিৎকার করে ফেলেছি বুঝতেই পারিনি। এদিকে রাফির ঘরে ঢুকতেই ধাম করে দরজাটা লাগিয়ে দেয় ইভান। বুকের উপর হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে থাকে। ইভানকে হাঁপাতে দেখে রাফি জিজ্ঞেস করে, কি রে তোর এই অবস্থা হলো কি করে? শাওয়ার নিতে গেছিলি নাকি যুদ্ধ করতে?
সেটা পরে বলছে। আগে বল, তোদের বাড়িতে যে একটা ডাগর চোখা পড়ি আছে, আগে বলিসনি তো? কি চোখ মাইরি! আর একটু হলেই তো ওর সামনে আমার ইজ্জতের দফারফা হয়ে যেত। রাফি ভুরুকুচকে তাকিয়ে বলে, কিছু বলছিস? এই পরিটা আবার কে? আমি কি জানি, আমি তো চিনি না। আজকে প্রথম দেখলাম। রুহির ঘরে ওয়াশরুম থেকে বেরিয়ে ওর সামনে পড়েছি। ভেবে দেখ, আর একটু হলেই ওর সামনে আমার ইজ্জতের ফালুদা হয়ে যেত। রুহি ওকে পাখি না কি যেন বলে ডাকছিল। ওর নাম কি পাখি নাকি? বেশ সুন্দর নাম কিন্তু। আচ্ছা, ওই মেয়েটাকে চিনিস তোরা? রাফি বুঝতে বাকি রইল না ডাগর চোখা পরিটা কে হতে পারে। অমনি রাফির জল শক্ত হয়ে যায়। শান্ত বুঝতে পেরে রাফির দিকে তাকিয়ে একটা জোরে শ্বাস ফেলে। তারপর ইভানের দিকে তাকিয়ে বলে, খুব ভালো করেই চিনি। ওটা আমার জানের পাখি, মানে আমার জানের বেস্ট ফ্রেন্ড। তবে ওদিকে ভুলেও হাত বাড়াস না। ওই পাখি অন্যের কাছে অলরেডি বন্দি হয়ে আছে, কোনো লাভ নেই। শান্তর কথা শেষ হতেই রাফি গম্ভীর স্বরে ইভানের দিকে তাকিয়ে বলে। কি হয়েছিল ওই ঘরে? ইভান প্যান্ট পরতে পরতে বলে, আর বলিস না, আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মেয়েটা, মানে ওই পাখি, জোরে চিৎকার দিয়ে উঠল। তার সাথে আমিও চিৎকার করে উঠলাম। ভাগ্যিস মেয়েটা এক পলকেই চোখ সরিয়ে নিয়েছে, নয়তো আমি আর কাউকে মুখ দেখাতে পারতাম না। নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলে ইভান। ইভানের কথা শুনে রাফি বলে, কি অবস্থায় দেখেছো তোকে? বেশি কিছু না, শুধু শর্টলেস অবস্থায়। ইভানের কথা শেষ হতে ধপধপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে আসে রাফি। রুহির ঘরে গিয়ে দেখে ঘরে কেউ নেই। মেহজাবিনের রুম থেকে একাধিক কণ্ঠ ভেসে আসছে। রাফি রুহির ঘর পাশ কাটিয়ে মেহজাবিনের ঘরের সামনে আসতেই দেখতে পায় সবাইকে। পার্লারের লোক এসেছে। মেহজাবিনের ঘরে ভিড় জমেছে সবার। মীরা, রুহি, মিহি, বর্ষা, জেনি, তানিয়া, ইভা সবাই মিলে নিজেদের শাড়ি নিয়ে ব্যস্ত। সবার মধ্য থেকে রাফির চোখ খুঁজে নেয় মিহিকে। মিহিকে একবার দেখে সোজা নিচে চলে যায় রাফি। চৌধুরী বাড়ির প্রতিটা কোণা সেজে উঠেছে। গাঁদা ফুলে সজ্জিত পুরো বাড়ি। বাড়ির ভেতরেও প্রতিটা ধাপে ধাপে সাজানো হয়েছে। প্রতিটা কোণেই বড় বড় ফুলদানি, যেখান থেকে টাটকা কাছে ফুলের সুবাস ছড়াচ্ছে চারিদিকে। বাড়ির প্রতিটা দেওয়াল জুড়ে ফুলের মালা, বিভিন্ন রঙের ফেরি লাইট ছাদ থেকে নেমে এসে পুরো বাড়িটাকে মুড়িয়ে নিয়েছে নতুন আলোয়। রঙিন ল্যাম্পশেডে আলোকিত চারপাশ। লাইটের পাশাপাশি সাদা আর গোলাপি রঙের পাতলা রেশমে লতানো কাপড় ছাদ থেকে নিচে নেমে এসেছে। হাওয়ার তালে তালে দোল খাচ্ছে সেগুলো। পুরো গার্ডেনে মাথার উপর লাইট দিয়ে যার বাতির মতো টানানো হয়েছে শত শত লণ্ঠন, যা নজর কাটছে আরও বেশি। বাচ্চা থেকে শুরু করে মহিলা, পুরুষ, ছেলে মেয়ে সবার পরনে আজ একই রঙের পোশাক। মেয়েদের পরনে রানী পিঙ্ক কালারের শাড়ি আর ছেলেদের পরনে একই কালারের পাঞ্জাবি, তার সাথে গলায় পেঁচানো সরু শালের মতো ওড়না। মেয়েরা সবাই সেজেছে ফুল দিয়ে। চারিদিকে উৎসব মুখর পরিবেশ। এখনও কোণে নিচে আসেনি, যে যার মতো নিজেদের ছবি তুলতে ব্যস্ত সবাই। এমন সময় হালকা ধ্বনিতে কিউটি পাই কিউটি পাই এ দিল হে মুশকিল গানের ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেজে ওঠে। আলোগুলো একটু কমে আসে। সকাল আলো নিভিয়ে দিয়ে একটা হলুদ আলো পড়ে মেহজাবিনের উপর। আশেপাশে সবাই আলো লক্ষ্য করে ঘুরে তাকায় মেহজাবিনের দিকে। লাল গালিচার উপর দিয়ে নরম গতিতে হেঁটে আসছে মেহজাবিন। প্রতিটা পায়ের ধাপে ধাপে ফুলের বৃষ্টি হচ্ছে ওর উপর। ইভা, তানিয়া, লিনা আর বর্ষা মিলে মেহজাবিনের মাথার উপর একটা রজনীগন্ধার চাদর ধরে ওর পায়ের সাথে পা মিলিয়ে এগিয়ে আসছে। মেহজাবিনের পরনে হলুদ আর সবুজ রঙের মিশ্রণে ঝলমলে লেহেঙ্গা। মেহজাবিনের ঠোঁটে লাজুক হাসি, চোখে নরম আবেশের ছায়া। কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে ওকে, যা সবার থেকে আলাদা। দূর থেকে সবার নজর কাড়ার মতো সুন্দর লাগছে ওকে। সবার মাঝে হই হুল্লোড় বেড়ে যায়। মেহজাবিনের এন্ট্রিতে একসাথে সবাই হাতে তালি দিয়ে চিৎকার করে ওঠে। মেহজাবিনকে বসানো হয় সোফার মাঝখানে। মেহজাবিনকে ঘিরে সবাই কথা বলছে ওর সাথে। কথা বলার মাঝে মেহজাবিনের চোখ এদিক ওদিক খুঁজছে কাউকে, তবে কাঙ্ক্ষিত লোকের ছায়াও নেই আশেপাশে। মিহা, রুহিও পাত্তা নেই, কারণ নজরে পড়েনি এখনও দুজনে। মেহজাবিনকে হলুদ লাগানোর পর্ব শুরু হবে এখন। মেহজাবিনের চঞ্চল নয়ন বারবার এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। অবশেষে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পায় সে। দূর থেকে ওর দিকে এগিয়ে আসছে রাফি। রাফিকে দেখে অচিরেই হাসি ফুটে ওঠে মেহজাবিনের মুখে।
তবে রাফির কপালে ভাঁজ দেখে মুহূর্তে মিলিয়ে যায় ওর মুখের হাসি। রাফির পাশে পিছনে ভালো করে লক্ষ্য করে, কিন্তু কেউ নেই। রাফি স্টেজের কাছে মেহেজাবিনের সামনে এসে দাঁড়ায়। রাফিকে দেখে ওর কাছে যান রাশেদ রায়হান চৌধুরী। রাফির ঘাড়ে হাত রেখে চোখের ইশারায় কিছু বোঝান। রাফিও চোখের ইশারায় কিছু একটা বোঝায় রাশেদ রায়হান চৌধুরীকে। তারপর স্টেজে উঠে মেহেজাবিনের পাশে গিয়ে বসে রাফি। মেহেজাবিন ছলো চোখ করে তাকিয়ে আছে ওর দিকে। রাফি মেহেজাবিনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কি হয়েছে? মুখের হাসি কোথায়? মুখটা এমন গোমরা করে রেখেছিস কেন? ভাইয়া, মা। মেহেজাবিনের গলায় কথা আটকে আসছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দেবে। রাফি সামনের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে ইশারা করে। ওই দেখ কি আসছে। রাফির দৃষ্টি অনুসরণ করে মেহেজাবিন তাকায় সেই দিকে। এক একে সবাই তাকাই একই দিকে। মেহেজাবিনের সামনে এগিয়ে আসছে ওর মা রাবেয়া চৌধুরী। নতুন সাজে পরিপাটি শাড়ি এগিয়ে আসছেন তিনি। এক হাত ধরে রেখেছে মিহি আর অন্য হাত রুহি। মেহেজাবিন হাঁ করে তাকিয়ে আছে নিজের মায়ের দিকে। প্রায় 15 বছর পর রাবেয়া চৌধুরী নিজের ঘর থেকে বের হলেন। এত লাইটের আলো চোখে বিচ্ছে তার। এক মুহূর্তের জন্য থেমে যান রাবেয়া চৌধুরী। মাথা চেপে চোখ খিচে বন্ধ করে নেন তিনি। মেহেজাবিন উঠতে চাইলে ওকে বাধা দেয় রাফি। নিজে এগিয়ে গিয়ে সযত্নে রাবেয়া চৌধুরীর হাত ধরে নিয়ে আসে মেহেজাবিনের কাছে। মেহেজাবিনের পাশে সোফায় বসে রাবেয়া চৌধুরীকে। রাবেয়া চৌধুরী এদিক ওদিক তাকিয়ে দেখছেন সবাইকে। মাকে দেখিয়ে নিজেকে আটকে রাখতে পারে না মেহেজাবিন। হুড়মুড়িয়ে জড়িয়ে ধরে মাকে। বাঁধভাঙ্গা কান্নারা বেরিয়ে আসে চোখ থেকে। রাবেয়া চৌধুরী হতভম্ব হয়ে যান মেহেজাবিনের কাণ্ডে। তিনি মেহেজাবিনের মাথায় হাত রেখে বলেন, এই মেয়ে, কাঁদছিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে? বকেছে তোকে? বল, কে বকেছে তোকে? মেহেজাবিন আরও বেশি ডুকরে কেঁদে ওঠে। আশেপাশের সবার চোখে পানি। হেনা বেগম শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। রাশেদ রায়হান চৌধুরীর চোখের কোণে জল জমে চিকচিক করছে। জুবাইর চৌধুরী ভাইয়ের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয় ভাইকে। কিছু সময় পর মাকে ছেড়ে দেয় মেহেজাবিন। রাফি রাবেয়া চৌধুরী পায়ের কাছে হাঁটু গেড়ে বসে মেহেজাবিনকে ইশারা করে বলে, মামনি, বলো তো এটা কে? রাবেয়া চৌধুরী শিশুসুলভ নজরে একবার তাকায় মেহেজাবিনের দিকে, তারপর রাফির দিকে তাকিয়ে বলে, কে ওটা? মেহেজাবিন ঠোঁট উল্টে কেঁদে দেয়। রাবেয়া চৌধুরী আবারও বলেন, ও কাঁদছে কেন? ও কাঁদছে কারণ ওর মা ওকে ভুলে গেছে। তুমি একটু আদর করে দাও তো ওকে। রাবেয়া চৌধুরী বলেন, মা কখনো সন্তানকে ভুলতে পারে? আমার মিফতাউলকে কি আমি কখনো ভুলতে যাই? এবার মেহেজাবিনের দিকে ঘুরে বলেন, এই মেয়ে, কাঁদিস না। আমিও তো তোর মা। আয় আমার কাছে আয়। মেহেজাবিনকে জড়িয়ে ধরে মিহির দিকে তাকাই রাবেয়া চৌধুরী। দূরে দাঁড়িয়ে আছে মিহি। তিনি মেহেজাবিনকে জড়িয়ে মিহিকে ডাকেন, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাছে। এই দেখ, আমার আরও একটা মেয়ে আছে। তুই তো বলেছিলি না যে তুই আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাবি? কোথায় আমার মেয়ে? সবাই তাকায় মিহির দিকে। এতক্ষণে রাফিও তাকায় মিহির দিকে। অমনি চোখ আটকে যায় ওর। এতক্ষণ এসব কিছুতে মিহিকে ঠিক মতো লক্ষ্য করেনি রাফি। এই প্রথম শাড়িতে মিহিকে দেখলো সে, তাও আবার নতুন সাজে। মিহির মাথায় আর কানে রজনীগন্ধা আর গোলাপের মিশ্রণের টিকলি আর দুল, দুহাতে ফুলের গাজা, মুখে হালকা সাজ, ঠোঁটে কারো লিপস্টিক, চুলগুলো খুলে রাখা। সব মিলিয়ে অসাধারণ লাগছে মিহিকে। মিহির উজ্জ্বল শ্যামলা গায়ের রং রানী পিঙ্ক কালারের শাড়ি বেশ মানিয়েছে মিহিকে। এমন অবস্থায় দেখে পিছন থেকে ধপ করে বসে পড়ে রাফি। হৃৎপিণ্ড, শ্বাস প্রশ্বাস সব কিছু থমকে যায়। চোখ পলক্ষীন স্থির হয়ে আটকে রয় মিহির পানে। সবার এতগুলো দৃষ্টিতে অস্বস্তিতে মাথা নিচু করে রেখেছে মিহি। রুহি মিহিকে কনুই দিয়ে খুঁচিয়ে বলে, কি হলো? মামুনি ডাকছে তো, যা। না মানে তুইও চল না। আমার অবস্থা দেখ, আমি ঠিকমতো হাঁটতেই পারছি না। এভাবে শাড়ি পরে কি আর হাঁটা যায়? এখান থেকে স্টেজ পর্যন্ত যেতেই আমার আধা ঘন্টা লেগে যাবে। তুই যা, আমি ধীরে ধীরে আসছি। মিহি এগিয়ে যায় সামনে। রাফি টেনে হিসে চোখ সরাই মিহির থেকে। শুকনো ঢোক গিলে সামলে নেয় নিজেকে। চোখ বন্ধ করে শ্বাস টানে। মেহেজাবিন রাফিকে উদ্দেশ্য করে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আমার কথা রাখার জন্য। রাফি হাসার চেষ্টা করে একটু। মিহিকে ইশারা করে বলে, থ্যাংক ইউটা আমার প্রাপ্য নয়, ওনার প্রাপ্য। আমি মামনিকে এখানে নিয়ে আসিনি, উনি নিয়ে আসছেন।
তা আমাকে ধন্যবাদ না দিয়ে ওনাকেই দে। মেহেজাবিন মিহির দিকে তাকিয়ে আলতো হেসে কিছু বলতে যাবে তার আগে মিহি বলে, আমাকে ওসব থ্যাংক ইউ দিতে হবে না আপু। তুমি তো বলো আমি তোমার বোনের মতো, তাহলে কি তোমার বোন তোমার জন্য এইটুকু করতে পারে না? রাফি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মিহির দিকে। মেহজাবিন একবার রাফিকে দেখে মিহিকে বলে, আজ কিন্তু তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে মিহি। দেখো কেউ যেন আবার প্রেমে টেমে পড়ে না যায়। মিহি লাজুক হাসি মেহজাবিনের কথায়। রাফি একইভাবে বসেই তাকিয়ে দেখে মিহির হাসি। ওর চোখে অদ্ভুত মাদকতা, চোখ প্রাণও দায়ী হয়ে পড়েছে নিজের কাছে। মিহি আর চোখে দেখে রাফিকে। রাফির ফর্সা বডিতে রানী পিঙ্ক কালারের পাঞ্জাবিটা টকটকে হয়ে ফুটে উঠেছে। এদিকে জীবনে প্রথমবার শাড়ি পরেছে রুহি। শাড়ি সামলে এক পা করে কোনো রকম কচ্ছপের মতো হাঁটছেও। স্টেজের সামনে এসে থেমে যায় রুহি। মাটি থেকে স্টেজটা একটু উঁচু, পা বাড়াতে অসুবিধা হচ্ছে রুহির। এক হাতে শাড়ি কুচি ধরে দাঁড়িয়ে আছে সে। রাফি রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে যায়। রুহির অবস্থা পর্যবেক্ষণ করে বলে, শাড়ি সামলাতে পারিস না তো বলেছিস কেন? এখন তো হাঁটতেই পারছিস না। রুহি ঠোঁট উল্টে পিটপিট করে তাকিয়ে আছে। রাফি মুগ্ধ চোখে রুহির দিকে তাকিয়ে মুচকি হেসে আবার বলে, যাই হোক, অনেক সুন্দর লাগছে তোকে। প্রথমবার শাড়ি পরেছিস তো, তা অসুবিধা হচ্ছে। আর দেখি আমার হাত ধরে উপরে উঠে আয়। বলতে বলতে রুহির দিকে নিচের হাত বাড়িয়ে দেয় রাফি। রুহি এক হাত ধরে শাড়ি কুচি ধরে আছে, অন্য হাত বাড়িয়ে দেয় রাফির হাত ধরার জন্য। তবে রাফির হাত ধরার আগে রুহির বাড়ানো হাত খপ করে ধরে ফেলে শান্ত। আচমকা ভরকে যায় রুহি। শান্ত এক লাফে উঠে দাঁড়ায় রাফির পাশে। মেকি স্বরে বলে, বোনটা তোর হলেও হবু বউটা আমার, সো সাইড প্লিজ। অতঃপর রুহির দিকে তাকিয়ে একটু হেলে অভ্যর্থনা জানানোর মতো করে বলে, এসো জান, আমার হাত ধরে উপরে উঠে এসো। দেখো আবার হাতে ব্যথা পেও না যেন। হাঁটতে কষ্ট হচ্ছে, কোলে তুলে নিয়ে আসবো। রুহি কটমট করে তাকায় শান্ত দিকে। শান্ত ঠোঁট কামড়ে হাসছে। রুহিকে রাগাতে বেশ মজা পায় শান্ত। রাফি চোখ সরু করে তাকায় শান্ত দিকে। এমন সময় পাশ থেকে আফসানা বেগমের নিরেট কণ্ঠ ভেসে আসে, দুই ভাই মিলে এখানে কি করছিস তোরা? দেখতে পাচ্ছিস না মেয়েটা শাড়ি পরে হাঁটতে পারছে না? তোদের ভাই বোনদের ব্যাপার স্যাপার আমি বুঝি না বাবু। এই শান্ত, তুই বোনকে একটু সাহায্য করতে পারছিস না? দেখছিস তো শাড়ি সামলে হাঁটতে পারছে না। বলে সেখান থেকে মেহজাবিনের কাছে চলে যান আফসানা বেগম। মা চলে যেতে শান্ত ফোঁস করে একটা শ্বাস ফেলে বলে, ভাগ্য করে একটা মা পাইছি যে কথায় কথায় আমার হবু বউকে আমার বোন বানিয়ে দেয়। মানলাম ও আমার মামার মেয়ে, তাই বলে কি ও আমার বোন নাকি? আমার বউকে বোন বানিয়ে দেওয়ার জন্য আমার মা সেরা রে। রাবেয়া চৌধুরী সবার আগে হলুদ লাগিয়েছে মেহজাবিনের গায়ে। এরপর সবাই এক একে হলুদ মাখাচ্ছে মেহজাবিনকে। সবার মাঝে রাফি মেহজাবিনের পাশে বসে। মেহজাবিনের মুখে লাজুক হাসি। রাফি দু আঙ্গুলে এক চিমটি হলুদ নিয়ে ছুঁয়ে দেয় মেহজাবিনের গালে। হলুদ মাখিয়ে উঠতে গেলে মেহজাবিন হাত ধরে আটকে দেয় রাফিকে। এক গাল হেসে বলে, ভাইয়া একটু বসো। রাফি বসে মেহজাবিনের পাশে। এবার মেহজাবিন মিহির দিকে তাকায়। একটু পরে মিহি, রুহি, লিনা, তানিয়া, ইভা মিলে একটা গানে পারফর্ম করবে, এই নিয়ে কথা হচ্ছিল ওদের মাঝে। ওদের সবার মাঝ থেকে মেহজাবিন ডাকে মিহিকে। মিহি মেহজাবিনের কাছে যেতেই মেহজাবিন ওর পাশে ইশারা করে বলে, এখানে বসো তো। মেহজাবিন অন্য পাশে বসে আছে। রাফি মিহির দিকে তাকায়। মিহি তাকায় রাফির দিকে। রাফি আগে থেকেই তাকিয়েছিল। মিহি আড়ষ্টটাই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দাঁড়িয়ে রইল। মেহজাবিন আবারও বলে, কি হলো, বসো। আমাকে হলুদ লাগাবে না? মিহি মুচকি হেসে বসে ওর পাশে। একটু হলুদ নিয়ে ছুঁয়ে দেয় মেহজাবিনের নাকে। মেহজাবিন হেসে ক্যামেরাম্যানকে বলে, এক্সকিউজ মি, আমাদের তিনজনের কয়েকটা ছবি তুলে দিন তো। আর হ্যাঁ, সুন্দর করে তুলবেন কিন্তু। মেহজাবিনের কথার মানে বুঝতে পেরে রাফি চোখ নামিয়ে ঠোঁট কামড়ে একটু হাসে। ক্যামেরাম্যান ফটাফট কয়েকটা ছবি তুলে নেয় ওদের ছবি তুলতে দেখে শান্ত রুহির হাত টেনে নিয়ে আসে ওদের কাছে। হাত জোর করে বলে, দয়া করে আমাদের মতো দুই অবলা নরনারীকে যদি আপনারা ফ্রেমে জায়গা দেন, তাহলে আমরা নিজেদের ধন্য মনে করতাম। শান্তর কথাই মেহজাবিন বলে, আরে ভাইয়া এসো। শান্ত আর রুহি দাঁড়ায় মেহজাবিনের পেছনে। ক্যামেরাম্যান একটা ছবি তুলতে ছুটে আসে জেনি। মেহজাবিনের কোলে বসে সে।
ছয়জনের একটা সুন্দর মুহূর্তের ছবি ফ্রেমবন্দি হয়ে যায়। ইভানকে দেখা যাচ্ছে না কোথাও। শান্ত কয়েকবার কল দিয়েছে ওকে, তবে পায়নি। শান্ত আর রাফি একপাশে দাঁড়িয়ে আছে, দুজনে চোখ গোল গোল করে তাকিয়ে আছে সামনের দিকে। সামনে রুহি, মিহি, মীরা, লিনা, তানিয়া আর ইভা ডান্স করছে লন্ডন থামাকাডা গানে। ছয়জনে একে অপরের সাথে তাল মিলিয়ে নাচছে। মাঝপথে এই গান থেকে নতুন গান বেজে ওঠে। Baharan की कॉलेज का मैं प्रोफेसर हूँ बेबी, आईसीटी की कंप्यूटर का प्रोफेसर हूँ बेबी। और अच्छा रेडियो पे तेरी मशहूर कहानी दुनिया न सुनेगी अब ये आकाशवाणी। हो तेरी बैंड जवानी, हो तेरी बैंड जवानी। গান বাজতেই সবাই ওহ করে চিল্লিয়ে ওঠে। এই গানের তালে নতুন করে আবারও নাচ শুরু করে ছয়জনে। রুইকে এভাবে নাচতে দেখে শান্তর মুখ পুরো হা হয়ে গেছে। রাফি বুকে হাত গুজে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শান্ত শুকনো একটা ঢোক গিলে এক হাতে বুক চেপে ধরে রাফিকে কনুই দিয়ে খুঁচিয়ে বলে, ভাই আমি ঠিক দেখছি তো? এটা কি তোর বোন? একটু আগেও তো শাড়ি পরে হাঁটতে পারছিল না, এখন দেখ কেমন কোমর দুলিয়ে নাচছে। ইভান পেট চেপে ধরে এসে দাঁড়ায় ওদের সাথে। ইভানকে দেখে শান্ত সামনের দিক থেকে চোখ ফিরিয়ে বলে, কিরে তুই এতক্ষণ কোথায় ছিলি? আর তোর এমন বেহাল দশা হলো কি করে? শান্তর কথায় রাফি তাকায় ইভানের দিকে। ইভানের অবস্থা বেহাল, পুরো নেতিয়ে আছে সে। পেট চেপে ধরে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। ইভান ক্লান্ত স্বরে বলে, এই নে মোট 41 বার। রাফি ভুরকুচকে বলে, হোয়াট? আরে মোট 41 বার বাথরুম টু বেডরুম, বাথরুম টু বেডরুম করার পর আমার অবস্থা শেষ, আর পারছি না ভাই। উল্টো বলে কিছু খেয়েছিস নিশ্চয়ই? আমি তো দুপুরের পর আর কিছুই খাইনি। বলতে বলতে ইভানের নজর যায় সামনের দিকে। কতগুলো সুন্দরী সুনয়নার মধ্যে থেকেও নজর কাড়ে সেই ডাগর চোখা পরিটা। অমনি ইভানের পিটপিট করে থাকা চোখগুলো মার্বেলের মতো গোল গোল হয়ে যায়। মুহূর্তে নেতিয়ে পড়া ক্লান্ত শরীরটা চাঙ্গা হয়ে যায়। ইভান কয়েকবার ঘন ঘন চোখের পলক ফেলে বলে, এটা ওই ডাগর চোখা পরিটা না? ওয়াও, হোয়াট আ বিউটিফুল আইস। ইভান রাফির ঘাড়ে হাত রেখে একটু থেমে বলে, মেয়েটার মাঝে জাদু আছে বলতে হবে। অনেকের মাঝে থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য ওর ওই চোখ দুটোই যথেষ্ট। তখন তো শুধু এক পলক দেখেছিলাম, আর এখন তো আমার পলকই পড়ছে না। হুম, এত কিছু দেখিস না। রেসপেক্ট হার। হবু ভাবি হয় তোর, রেসপেক্ট দিয়ে কথা বল। রাফির গম্ভীর গলায় তীক্ষ্ণ কথায় চোখ মুখ কুচকে ফেলে ইভান। রাফির ঘাট থেকে হাত নামিয়ে চঞ্চল স্বরে বলে, কার ভাবি? কার বউ? ও কি ম্যারিড? রাফি আবারও গম্ভীর গলায় বলে, ম্যারিড নয়, তবে বেশি দিন আর আনম্যারিড থাকবে না। মানে কি বলছিস বলতো? কিছুই তো বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলতো। শান্ত পাশ থেকে বলে, আচ্ছা ধরে নে ও তোর ভাবি হয়, তাহলে এবার বল ও কার বউ হলে তোর ভাবি হবে? ইভান ঘাড় চুলকে বলে, হয় তোর আর না হয় রাফের, কিন্তু তুই তো। আমি এক নারীতেই আসক্ত, বাকি নারীরা আমার কাছে অভিশপ্ত। সো আমার বউ হওয়ার কোনো চান্স নেই। আমি বাদে বাকি যে থাকে ও তোর ভবিষ্যৎ বউ, মানে তোর ভাবি। আন্ডারস্ট্যান্ড? ইভান চোখ বড় বড় করে মুখ গোল করে বলে, ও তার মানে রাফি। হোয়াট ব্রো, সিরিয়াসলি? অবশেষে তুইও কোনো মেয়ের পালায় পড়ে গেলি? আই ক্যান্ট বিলিভ দিস। কিন্তু কি করে ভাই? মেয়েরা তোর জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে, তুই জীবনে কোনো মেয়েকে পাত্তাই দিস নে, আর এখন একটা সাধারণ মেয়ের প্রেমে পড়ে গেলি? ও সাধারণ নয়, ও অসাধারণ। অসাধারণ না হলে নিশ্চয়ই আমি ওর পাল্লায় পড়তাম না। ও আমাকে স্পেশাল ফিল করাইছে। ওকে এক দেখে আমার মনের ভেতর যে অনুভূতি হয়েছিল, তো অন্য কারোর মাঝে আমি খুঁজে পাইনি। ওকে যতবার দেখেছি ততবারই আমি ওর প্রেমে পড়েছি। প্রেমে পড়েছি বললে ভুল হবে, আমি ওকে ভালোবেসেছি। জীবনের প্রথম রোজান রাফি চৌধুরী কাউকে ভালোবেসেছে। সামনে মিহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলে রাফি। কথা শেষ হতে চোখ ফেরায় মিহির থেকে। শান্ত আর ইভানের দিকে তাকিয়ে দেখে ওরা চোখ বড় বড় করে হা করে তাকিয়ে আছে। ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে রাফি সামান্য ভুরু কুঁচকে বলে, এভাবে কি দেখছিস? ইভান অবাক হয়ে বলে, ব্রো তুই রাফি তো নাকি? তুই ঠিক আছিস? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না তুই এসব বলছিস। ও গড, প্রেমে পড়লে মানুষের মাঝে এত পরিবর্তন আসে বুঝি? আসে। প্রেমে পড়লে মানুষের মাঝে এক ধরনের পরিবর্তন আসে, আর প্রেমে করলে অন্য ধরনের পরিবর্তন আসে। ও তো কেবল প্রেমে পড়েছে, এখনও প্রেম করেনি, তাই ঠেলা টের পায়নি। একবার প্রেম করুক, তারপর বুঝতে পারবে কত ধানে কত চাল। এই বাচ্চা কাচ্চাদের সাথে প্রেম করা যে কতটা টাফ তা হারে হারেই টের পাবে। শান্তর দীর্ঘশ্বাস নিয়ে বলা কথাই রাফি বলে,
কে বলেছে আমি প্রেম করব? আমি বলেছি? তাহলে ইভানের কথায় রাফি ওর দিকে তাকিয়ে বলে, 1000 বার প্রেমে পড়ব, কিন্তু প্রেম করব না, ডিরেক্ট বিয়ে করব। বুঝলে? আর না বুঝলে এখন আর বুঝতে হবে না। চল। বোনের বিয়ে উপলক্ষে এই প্রথমবার রাফিকে নাচতে দেখেছে সবাই। সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়েছে রাফির দিকে। মেহজাবিনের সামন বরাবর 3 জন যুবক ফুলপিটে গানের তালে তালে নাচছে। ইভান, শান্ত, রাফি। पान में पुदीना देखा, नक्का नगीना देखा, चिकनी चमेली देखी, चिकनी कमीना देखा, चांदनी सितारा होके चीट किया तो सरे तेरे फिन बोले गिली अक्खा, पप्पड़ा पड़ा पप्पड़ा पड़ा पप्पड़ा पड़ा पड़ा पा पड़ा पा। গানের তাল আর ওদের নাচের ঝোঁকে জমে উঠেছে চারপাশ। 3 জনের চোখের মোটার ফ্রেমের কালো চশমা, রাফির ফর্সা মুখশ্রীতে কালো চশমা ফুটে উঠেছে। গুড়ি গুড়ি রঙিন আলো গানের তালে দুলে দুলে পড়ছে 3 জনের মুখে। আশেপাশে যুবতী মেয়েরা চোখ গোল গোল করে হা হা করে তাকিয়ে আছে। সবার হাতেই ফোনে ভিডিও ধারণ করছে তারা। এতদিন সবাই রাফির কণ্ঠে শুধু মধুশ্রুতির গান শুনেছে, আর আজ ওদের নাচ দেখছে। অবাকের চরম সীমানায় পৌঁছেছে সবাই। মিহির সামনে দাঁড়িয়ে সবার মতো নিজের ফোনও ভিডিও ধারণ করছে। মিহির চোখ স্থির। নাচ শেষ হতেই একটা চেয়ারে ধপ করে বসে পড়ে রাফি, শান্ত আর ইভান। কেউ একজন পাশ থেকে পানির বোতল দেয় ওদের হাতে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে রাফির। কপালে ঘাম মুছে বোতল খুলে মুখে কয়েক ঢোক পানি খায় রাফি। স্টেজের দিকে তাকিয়ে দেখে মেহেজাবিন হাতে মেহেদি পড়াচ্ছে। মেহেজাবিনের হাতে মেহেদি পরানো হচ্ছে। 2 হাত ভরে মেহেদি পরানো হয়েছে ওকে। মেহেদি পরানো প্রায় শেষ। মেহেজাবিনের হাত সামনে নিয়ে মিহি ওর হাতে কয়েকটা ছবি তুলে নেয়। ছবিগুলো দেখার মাঝেই আজমাল হোসেনের কল আসে মিহির ফোনে। মিহি সবার থেকে একটু দূরে এসে কল রিসিভ করে কথা বলে নেয়। কথা শেষ করে আবারও স্টেজের দিকে যেতে গেলে একটা অল্প বয়সী বাচ্চা ছেলে মিহির শাড়ির আঁচল টেনে ধরে। আঁচলে টান পড়তেই পিছন ফিরে তাকায় মিহি। একটা বাচ্চা ছেলে, বয়স হবে হয়তো 9 অথবা 10, কোনো গেস্টের বাচ্চা হয়তো। ছেলেটার হাতে চকলেট। মিহি ওর দিকে একটু ঝুঁকে বলে, কি হয়েছে? বাচ্চা ছেলেটা চকলেট খেতে খেতে স্টেজের পিছনের দিকে ইশারা করে বলে, তো তোমাকে ওইদিকে ডাকছে। বলে দৌড়ে চলে যায় সেখান থেকে। মিহি পিছন থেকে ডাকে, তবে ছেলেটা আর শোনে না। মিহি এদিক ওদিক তাকিয়ে স্টেজের পিছনের দিকে পা বাড়ায়। স্টেজের পিছনের দিকে লাইটগুলো নেভানো। গার্ডেনের এই জায়গাটুকু একটু অন্ধকার, তবে আশেপাশের বাকি সব আলোর কারণে মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে আশপাশটা। মিহি গুটি গুটি পা ফেলে এগিয়ে যায়। এদিক ওদিক চোখ বুলিয়ে দেখে এখানে কারোর কোনো চিহ্ন নেই। মিহি রুহি নাম ধরে ডাকতে ডাকতে আরও একটু এগিয়ে যায় সামনে। এখানেও কেউ নেই। সামনে প্রাচীর, এদিকটা আরও বেশি অন্ধকার। অন্ধকারে কেমন গাছ ছমছমে ভাব। পাশের ফুলের গাছগুলোর কাছে কিছু একটা নড়ে ওঠে। মিহি ভয়ে ভয়ে চোখে আবারও আশপাশটা ভালো করে দেখে নেয়। কাপা গলায় আরও একবার রুহির নাম ধরে ডাকে, তবে কারোর কোনো সাড়া নেই। ওদিকটায় উচ্চস্বরে গান বাজছে। সবে হাতে মেহেদি পড়ছে এখন। মিহি শুকনো একটা ঢুকলে পিছন ফিরে ওদিকে সবার কাছে যাওয়ার জন্য দ্রুত পা চালায় মিহি। তবে কয়েকবার এগোতে পেছন থেকে কেউ একজন শক্ত হাতে মিহির মুখ চেপে ধরে। মেয়ের পাশও পুরো শরীর তৎক্ষণাৎ কেঁপে ওঠে। চোখ বড় বড় করে গুঙ্গিয়ে ওঠে মিহি। মিহির মস্তিষ্ক সম্পূর্ণটা বোঝার আগে অন্য একটা খড়খড়ে হাত চেপে ধরে মিহির পেট। শাড়ির ভাঁজ গলিয়ে খড়খড়ে হাতটা মিহির নরম পেটে স্পর্শ করতে শিহরিত হয়ে ওঠে মিহি। সম্পূর্ণ গাঢ় হতে মিহি যথাসম্ভব হাত পা ছোড়াছুড়ি করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য। এতে লোকটার শক্ত হাতের বাঁধন আরও বেশি শক্তিশালী হতে থাকে। লোকটার জোরের কাছে মিহির শক্তি নিতান্তই তুচ্ছ। মিহির মুখ থেকে মৃদু গঙ্গানির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। মিহির মুখ চেপে ধরা হাতটার দাপট ক্রমশ শক্ত হতে থাকে। মিহির নরম ফিনফিনে চল দেবে যায় খানিক। ব্যথায় আরও বেশ গুঙ্গিয়ে ওঠে মিহি। পেছনে থাকা ব্যক্তিটা এক মুহূর্তে মিহির কোমর আর মুখ ছেড়ে শক্ত করে এক হাত ধরে মুচড়ে ধরে পিছনের দিকে। অসহ্য ব্যথায় মিহির মুখ থেকে গঙ্গানির স্বরে বেরিয়ে আসে, আব্বু। পেছনের লোকটা অবিলম্বে ছেড়ে দেয় মিহিকে। ছাড়া পেতে ধপ করে মাটিতে পড়ে যায় মিহি। মিহি এক হাত দিয়ে অন্য হাতটা চেপে ধরে। চোখের কান্নিস বেয়ে পানি বেরিয়ে আসে মিহির। মিহি সামনে মাথা তুলে তাকাতে দেখতে পাই একটা কালো হুডি পরা সুঠামদেহী লোক দাঁড়িয়ে আছে, যার সম্পূর্ণ শরীর কালোই আবৃত। মাথায় হুডির টুপি, পুরো মুখটা
কালো মাপলারে ঢাকা। এমন অবস্থায় লোকটাকে কোনো দস্যুর থেকে কম লাগছে না। ভয়ে মিহির শরীরের লোম দাঁড়িয়ে যায়, মুখ দিয়ে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে সে। মিহির থেকে দুপা করে দাঁড়িয়ে আছে লোকটা, ওর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে তা বোঝা যাচ্ছে না। মিহি কোনো দিকে না তাকিয়ে মাটি থেকে উঠে এলোমেলো পায়ে চোট লাগায়। দুপা এগোতেই আবারও ধপ করে পড়ে যায় মাটিতে। নিজের সবটুকু দিয়ে মিহি আবারও উঠে দাঁড়ায়, ছুটতে থাকে পেছনের দিকে, আর একবারও ঘুরে তাকায় না। মুখে অস্পষ্ট স্বরে, বাঁচাও, কেউ আছো? প্লিজ হেল্প মি। বলতে বলতে কারো বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে মিহি। প্লিজ হেল্প, আমায় বাঁচান। ওখানে ওখানে কেউ আছে। বলতে বলতে সামনে থাকা বলিষ্ঠ দেহের অধিকারী ব্যক্তিকে আঁকড়ে ধরে মিহি। যথাসম্ভব নিজেকে লুকানোর চেষ্টা করে তার বুকের ভেতর। সে বলিষ্ঠ দেহের অধিকারী ব্যক্তিটা আর কেউ নয়, রাফি। রাফি হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। শখের নারীর স্পর্শে প্রতিটা পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি, যা তো ক্ষত বিক্ষত করে দিতে পারে পুরুষের হৃদয়কে। মিহির এত গভীর স্পর্শে রাফি হৃদয় অবধি কেঁপে ওঠে, হৃদস্পন্দন বেড়ে যায় দ্বিগুণ। মিহি জানে না তার সামনে কে, সে কাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। মিহি শুধু শক্ত হাতে রাফিকে আঁকড়ে ধরে বিড়বিড় করে যাচ্ছে। মিহির পুরো শরীর ক্রমান্বয়ে কাঁপছে, আতঙ্ক আর ভয়ে পুরো শরীর ভয়ে জমে গেছে। রাফি জানে না মিহি কেন এমন করছে, তবে সে ভালো করে বুঝতে পারছে যে মিহি প্রচুর ভয় পেয়ে আছে। রাফি আলতো হাত রাখে মিহির পিঠে, নরম কণ্ঠে ডাকে, মিহি। রাফির কণ্ঠ কর্ণকুহুরে পৌঁছেতে মিহি আরও শক্ত করে আঁকড়ে ধরে রাফিকে। শব্দ করে কেঁদে ওঠে মিহি। মিহির বিড়বিড় করা কথা বুঝতে পারছে না রাফি। রাফি শুকনো ঢোক গেলে অজানা আশঙ্কা উকি দেয় রাফির মনে। রাফি না চাইতেও দুহাতে আগলে নেয় মিহিকে। অত্যন্ত শীতল কণ্ঠে আবারও ডাকে, মিহি কি হয়েছে? এ দেখো আমি এসেছি, কিচ্ছু হবে না তোমার। তাও আমার দিকে বলো কি হয়েছে। মিহি রাফির বুকে মুখ গুজে ফুপিয়ে ওঠে, অস্পষ্ট স্বরে আওড়ায়, আমাকে বাঁচান। ও আমাকে ওখানে। আর কিছু বলতে পারে না মিহি। রাফিকে একটু ছেড়ে বুকে মুখ গুজে দিয়ে এক হাতে পিছনের দিকে ইশারা করে দেখায় মিহি। মিহির ইশারা অনুযায়ী রাফি সেই দিকে তাকায়। ওদিকটায় ছোপ ছোপ অন্ধকার। রাফি চোখ ঘুরিয়ে চারিদিক ভালো করে দেখে নিয়ে বলে, ওখানে কেউ নেই, দেখো কিচ্ছু হয়নি, তুমি তাকাও আমার দিকে। মিহি ধীরে ধীরে মাথা তোলে। মিহি ভয়ত মুখের দিকে তাকিয়ে রাফির ভেতর আটকে ওঠে। মিহির চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। ঠোঁটজোড়া তিত্তির করে কাঁপছে, চোখের কাজল লেপটে আছে, চুলগুলো এলোমেলো হয়ে সিটিয়ে আছে মুখে। মিহি একবার পেছনের দিকে তাকিয়ে রাফির বাহু আঁকড়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, ওখানে কেউ ছিল। ও আমার সাথে, ও আমার মুখ চেপে ধরেছিল, ও আমার হাত মুচড়ে ধরেছিল, আমার কোমর। রাফি দুহাতে মিহির মুখ আগলে নিয়ে বলে, কিচ্ছু হয় না, দেখো শান্ত হও একটু, আমি এসছি তো, তোমার আর কিচ্ছু হবে না। এদিকে দেখো, তাকাও আমার চোখের দিকে। মিহি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিজেকে কিছুতেই স্থির করতে পারছে না সে। মিহি রাফি চোখের দিকে তাকায়। রাফি অজানা অধিকার বোধে মিহির এলোমেলো চুলগুলো কানে পাশে গুঁজে দেয়। মিহির চোখের পানি আলতো হাতে মুছে দেয়, নমনীয় স্বরে বলে, ডোন্ট ক্রাই, লিসন। মিহি, আমি জানি তুমি ভয় পেয়েছো কোনো কিছু নিয়ে, ভয় পেও না, দেখো আমি আছি তোমার সাথে। মিহি রাফির পাঞ্জাবি খামচে ধরে ক্ষীণ স্বরে বলে, আমাকে এখান থেকে নিয়ে চলুন প্লিজ, আমি এখানে থাকবো না। আমরা এখানে থাকবো না, চলো ঘরে যাবে। মিহি উপর নিচ মাথা নাড়ে। রাফি আবারও নরম হাতে মিহির চোখের পানি মুছে দেয়। সবার আড়ালে মিহিকে নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে কেউ নেই বললেই চলে। সবাই এখন গার্ডেনে নিজেদের হাতে মেহেদি লাগাতে ব্যস্ত। রাফি মিহিকে রুহির ঘরে নিয়ে যায়। অন্ধকার ঘরে লাইট জ্বালিয়ে দেয়। মিহি পুরো চুপসে আছে। রাফির হাত এক মুহূর্তের জন্য ছায়নি সে। মিহি যে হাতে রাফিকে ধরে আছে সে হাতটা অনবরত কাঁপছে। রাফি মিহিকে সোফার একপাশে বসে, নিজে বসে মিহির পায়ের কাছে। মিহি নিজেকে পুরো গুটিয়ে নিয়েছে। রাফি এক হাতে পাশে থাকা পানি গ্লাসটা মিহির দিকে এগিয়ে দেয়। মিহি রাফির হাত ছেড়ে এক নিঃশ্বাসে পুরো গ্লাস ফাঁকা করে। গ্লাস রেখে আবারও খপ করে রাফির হাত। রাফিকে চোখের ইশারায় বোঝায়, কোথাও যাবেন না প্লিজ। রাফি নিজের হাতের দিকে তাকায়। মিহির কম্পিত হাত শক্ত করে ধরে বরাবরের মতো শীতল কণ্ঠে বলে, কি হয়েছিল ওখানে? তুমি তো ভয় পেয়েছো কেন? আর তুমি ওখানে গেলেই বা কি করে? মিহি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়, গলা কাঁপছে ওর। মিহি রাফির দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলে, একটা বাচ্চা আমাকে বললো আমাকে কেউ গার্ডেনের পেছনের দিকে ডাকছে। আমি ভেবেছিলাম হয়তো রুহি।
তাই আমিও ওখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে কেউ আমার সাথে আমাকে কেউ আমার বাজেভাবে ছোঁয়ার চেষ্টা। মিহি আর কিছু বলতে পারে না। বাকি কথাগুলো গলায় আটকে আসছে, কান্নার তোপে গলা ভারী হয়ে আসছে মিহির। মিহির কথায় রাফি চল শক্ত হয়ে যায়। চোখ বন্ধ করে নিজেকে সংযত করে রাফি। মিহির উজ্জ্বল শ্যামলা চলে আঙ্গুলে দাগ বসে গেছে, যা স্পষ্ট বোঝা যাচ্ছে। রাফি আনমনে নিজের হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় মিহির গাল। রাফির নরম স্পর্শে শব্দদোষী হৃদয় কেঁপে ওঠে। মিহি তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে রাফির হাতটা ছেড়ে দেয়। এতক্ষণে ঘটনাগুলো ধ্যানে আসে মিহির। রাফিকে জড়িয়ে ধরার কথা মনে পড়তেই সিটিয়ে যায় মিহি। মিহির অবস্থা বুঝতে পেরে রাফি ওর গাল থেকে হাত সরিয়ে বলে, খুব বেশি ব্যথা পেয়েছ? কষ্ট হচ্ছে? মিহি দুদিকে মাথা নাড়ে। রাফি স্বাভাবিক কণ্ঠে বলে, কে ছিল ওটা? তুমি দেখেছো তাকে? মিহি আবারও দুদিকে মাথা নাড়ে। মিহির ভয়ের কারণ বুঝতে পেরে রাফি আর কথা পারে না। একটু সময় নিয়ে রাফি বলে, এখনো ভয় করছে? মিহি দুদিকে মাথা নাড়ায়। রাফি বলে, নিচে যাবেন? মিহি আবারও দুদিকে মাথা নাড়ায়। তাহলে ফ্রেশ হয়ে নিন, আর নিচে যেতে হবে না। যান, গিয়ে চেঞ্জ করে নিন। মিহি মাথা নামিয়ে বসে আছে। রাফি বলে, আমি যাবো এখান থেকে। মিহি তড়িৎ বেগে তাকায় রাফির দিকে। মিহির চোখের ভাষা বুঝতে অসুবিধা হয় না রাফির। রাফি সান্ত্বনা স্বরে বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। আমি রুহিকে বলছি, ও এক্ষুনি এসে যাবে। ততক্ষণ আমি এখানেই আছি। আপনি যান, ফ্রেশ হয়ে নিন। মিহির পরনে শাড়িটা এলোমেলো হয়ে আছে। মিহি বসা অবস্থায় শাড়ি ঠিক করতে উঠে দাঁড়ায়। লাগেজ থেকে একটা ড্রেস বের করে নেয়। বাথরুমের দিকে দুপা এগিয়ে আবারও ফিরে তাকায় রাফির দিকে। রাফি মিহির অস্বস্তি বুঝতে পেরে বলে, আমি বাইরে যাব? না না, কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন প্লিজ। আচ্ছা। মিহি বাথরুমে ঢুকতে হাত মুঠো করে নেয় রাফি। নিজের রাগকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাফি নিজের ফোনটা হাতে নিয়ে কিছু একটা টাইপিং করে মেসেজ পাঠায় কারোর নাম্বারে। মেসেজ পাঠিয়ে কল লিস্ট থেকে একটা নাম্বারে ফোন লাগায়। দুবার রিং হতে ফোন রিসিভ হয়। অপর পাশ থেকে রাফি কঠিন স্বরে বলে, গার্ডেনে যত সিসিটিভি ফুটেজ আছে সব এক্ষুনি আমাকে পাঠাও, ফাস্ট। বলেই ফোন কেটে দেয় রাফি। দুহাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করে সোফায় বসে। কয়েক সেকেন্ডের মধ্যেই টুংটুং করে ফোনটা বেজে ওঠে। সাথে সাথে ফোন হাতে নেয় রাফি। ফোনে স্ক্রিনে ভেসে ওঠে ফুটেজ দেখে রাফি চল শক্ত হয়ে যায়। রাগে কপালের শিরাও উপশিরাও ফুলে ওঠে। মুহূর্তেই চোখ লাল হয়ে যায় রাফির। ক্রোধে পাশের ছোপে সজোরে একটা লাথি মারে। ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে মিহির সাথে কি হয়েছে। মিহিকে অন্য কেউ স্পর্শ করেছে। এটা দেখে রাফির মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। রাফি দাঁতে দাঁত চেপে জল শক্ত করে স্ক্রিনে থাকা ছায়া মানবীর দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইউ বাস্টার্ড! যে হাতে তুই আমার ব্লসমকে ছুঁয়েছিস, আই সোয়ার ওই হাত আমি জ্বালিয়ে দেবো। কুত্তার বাচ্চা, একবার খেলে জানতে পারি কে তুই, তোকে ছাড়বো না আমি। তবে পর মুহূর্তে রাফির রাগ একটু শিথিল হয়। মিহি যখন রাফিকে জড়িয়ে ধরেছিল সেই ফুটেজটা দেখে রাফির ভুরু খানিকটা শিথিল হয়। রাফি কিছুক্ষণ তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনের দিকে। তারপর আবারও ফোন লাগায় কারোর নাম্বারে। ফোন রিসিভ হতে রাফি গম্ভীর গলায় বলে, 10টা থেকে 10:30 পর্যন্ত যত সিসিটিভি ফুটেজ আছে সব ডিলিট করে দাও। দ্বিতীয়বার যেন বলতে না হয়, মাইন্ডেড। বলে আবারও ফোন কেটে দেয়। সিঁড়ির দিক থেকে কারো পায়ের আওয়াজ আসছে। রাফি একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে যায়। মিহি ফ্রেশ হয়ে চেঞ্জ করে বের হতে রুহির সামনে পড়ে। মিহি এদিক ওদিক তাকিয়ে দেখে রাফি নেই। আচমকা মিহি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে রুহিকে। আশঙ্কিক জড়িয়ে ধরে দুপা পিছিয়ে যায় রুহি। রুহির হাতে মেহেদি লাগানো। রুহি আলতো হাতে জড়িয়ে ধরে মিহিকে। মিহিকে জড়িয়েই বলে, তুই ঘরে কখন আসলি পাখি? ঠিক আছিস তুই? জানিস আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি, কতবার তোকে ফোন করেছি, দেখেছিস? ফোন কোথায় তোর? তুই যে ঘরে আছিস একবার আমাকে বলবি না? তো ভাগ্যেশ ভাই আমাকে মেসেজ করে বলল যে তুই বাড়িতে এসেছিস, কিন্তু তুই হঠাৎ অনুষ্ঠান ছেড়ে বাড়িতে আসলি কেন? আর ড্রেসও চেঞ্জ করে ফেলেছিস। মিহি রুহিকে ছেড়ে দিয়ে বলে, ভালো লাগছিল না রে ওখানে, লাউড মিউজিকে মাথাটা একটু ধরে গিয়েছিল, তাই চলে এসেছি। সরি রে, তোকে বলে আসা উচিত ছিল আমার। মিহি রুহিকে ওর সাথে ঘটে যাওয়া সব কিছু বলতে গিয়েও বলতে পারে না। মিহি জানে রুহি এসব শুনলে অনেক বেশি প্যানিক করবে। মিহি চায় না রুহির এই বিয়ে নিয়ে আনন্দটা একটু নষ্ট হয়ে যাক। মিহির কথায় রুহি ব্যস্ত হয়ে বলে, খুব বেশি মাথা ব্যথা করছে? মেডিসিন নিয়েছিস? আমি এখন ঠিক আছি, টেনশন করিস না। রুহি একটু হেসে মিহির দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, এই দেখ
আমি কেমন দুহাত ভরে মেহেদি পড়েছি? কেমন হয়েছে বল তো? আরে বাহ, অনেক সুন্দর হয়েছে। শান্ত ভাইয়ার নাম লিখিসনি হাতে? রুহি মাথা নামিয়ে লাজুক হেসে বলে, কেন? মেহেদি পড়ছিস অথচ প্রিয় মানুষটার নাম লিখিসনি? অন্তত নামের ফার্স্ট লেটারটা তো লিখতি। রুহি নিজের বাম হাত এগিয়ে দিয়ে বলে। এই দেখ। রুহির বাম হাতের তালুতে ছোট্ট করে এস লেখা। মিহি মুচকি হাসে, তা দেখে রুহি মিহিকে বলে, এখন আর নিচে গিয়ে কাজ নেই, আমিও গিয়ে ফ্রেশ হইনি। তুই তো হাতে মেহেদি পরিসনি, আমি ফ্রেশ হয়ে এসে তোর হাতে মেহেদি পরিয়ে দেব। ছাদে একটা চেয়ারে গম্ভীর হয়ে পায়ের উপর পা তুলে বসে আছে রাফি। চোখ মুখ পাথরের মতো শক্ত হয়ে আছে ওর। পাশে একটা চেয়ারে বসে আছে ইভান। শান্ত ওদের থেকে দূরে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বুকে হাত গুটিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ছাদে এসে থেকে তিনজনই নীরব, কেউ কারোর সাথে কথা বলছে না, যে যার কাজে ব্যস্ত। রাফি হাতে থাকা ফোনটা স্ক্রল করছে, ইভানের মনোযোগ ফোনে এক ধ্যানে গেম খেলছে ও। শান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বারবার জোরে জোরে ভারী শ্বাস ফেলছে, নাক টানছে শব্দ করে। অনেকক্ষণ ধরে শান্তর হাবভাব লক্ষ্য করছে রাফি, তবে কিছু বলছে না। শান্তর বারবার নাক টানে এবার বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে তাকায় রাফি। দ্বিগুণ ভারী গলায় বলে, কি সমস্যা তোর? বারবার আমার সারের মধ্যে ফুসফুস করে শ্বাস নিচ্ছিস কেন? হাঁপানো ধরেছে? শান্ত এতক্ষণ যেন রাফির কথারই অপেক্ষায় ছিল। চট করে রাফির দিকে ঘুরে তাকায় সে, আবারও একটা দীর্ঘশ্বাস টেনে বলে, তুই এসব বুঝবি না। এনিওয়ে, তুই কি আমায় সার বললি? সারের থেকে বেশি কিছু? একদম ঠিক ভাই। ইভানের কথাই শান্ত রাগী দৃষ্টিতে তাকাই ওর দিকে। ইভান আপন মনে গেমস খেলছে। শান্ত চোখ নরম করে রাফির দিকে তাকিয়ে বলে, আজকে যেন কয় তারিখ? রাফি নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকাই, 12টা পেরিয়েছে। সময় দেখে শান্ত দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, 13 তারিখ। ও আচ্ছা, আজকে যেন কি একটা বিশেষ দিন আছে। ভাবুক ভঙ্গিতে বলে শান্ত। শান্তর হেয়ালি কথাই রাফির কুচকানো ভুরু আরও কুচকে যায়। রাফির তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তোর মামার মেয়ের বিয়ে আছে আজকে। আর কি আছে? রাফি একটু ভেবে বলে, আজ 13 ফেব্রুয়ারি, কনজেনিটাল হার্ট ডিফেন্স অ্যাওয়ারনেস ডে। শান্ত চোখ বড় বড় করে তাকাই রাফির দিকে, আবারও ফোঁস করে একটা শ্বাস নিয়ে নিচু স্বরে বলে, আর কিছু নেই? রাফি এবার ক্ষিপ্ত দৃষ্টিতে তাকাই শান্তর দিকে। শান্ত বোকা বোকা চাহনিতে তাকিয়ে আছে। রাফি কণ্ঠে দৃঢ়তা বাড়িয়ে বলল, দেখ, মাথা গরম করিস না। আর কি আছে আজকে? আরে শালা আনরোম্যান্টিকের পোলা, আজকে কি আছে জানিস না? আজকে এই বিশেষ দিবসটাকে তুই কি করে ভুলে গেলি? রাফি তীক্ষ্ণ চোখে তাকে শান্ত দিকে। শান্ত আবারও পরপর শ্বাস টেনে বলে, ইউনো আজকে কি রে? আজকে হলো জাতীয় চুম্মা চুম্মি দিবস। আই মিন কিস ডে। এই স্পেশাল দিনটাকে ভুলে গেলি? এইসব উল্টো পাল্টা দিনের কথা কবে মনে রেখেছিলাম আমি? সেটাই তো, তুই তো শালা আনরোম্যান্টিক। তুই কেন এসব মনে রাখবি? কিন্তু আমি মনে রেখেছি। জানিস আজকের এই দিনে একটা বউকে কত বেশি মিস করছি। আজ যদি একটা বউ থাকতো, এই কষ্ট আমি কোথায় লুকাবো? রাফি সরু নেত্রে কিছু সময় তাকিয়ে থেকে চোখ ফেরায়, আবারও মনোযোগ দেয় ফোনে। শান্ত রাফির দিকে একবার তাকায়, ইভানের দিকে একবার তাকায়। দুজনে কেউই ওকে পাত্তা দিচ্ছে না। শান্ত আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ যদি একটা রোমান্টিক গার্লফ্রেন্ড থাকতো, তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। রাফি আবারও দাঁত পিষে ক্ষিপ্ত চোখে তাকায় শান্তর দিকে। শান্ত ঢোক গিলে বলে, ওভাবে কি দেখছিস? যেমন তুই তেমন তোর বোন। রোমান্সের ছিটে ফোটাও নেই তোদের কারোর মাঝে। তোর বোন হয়েছে আবার অন্যরকম। লজ্জাবতী লতাপাতা আমার। যখনই দেখি তখনই লজ্জা পায়। লজ্জায় লাল নীল সবুজ হলুদ সব রং ধারণ করে। হাত ধরা তো দূরের কথা, ওর দিকে তাকালেই লজ্জা পায়। বাকি সব তো বাদই দিলাম। রাফি শুকনো কাশি দিয়ে গলা ভার করে বলে, চাপকে ছাল তুলে দেব। আর একটা বাজে কথা বললে বড় ভাই হই আমি ওর। একটু তো কমন সেন্স নিয়ে কথা বল। পাশ থেকে ইভান উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে, মার ওকে, মার মার শালাকে। হঠাৎ ইভানের কথায় ওর দিকে চৌকিতে তাকায় রাফি আর শান্ত। ইভান পুরো চোখ মুখ ঢুকিয়ে ফোনে গেমস খেলায় মত্ত। শান্ত হাত মুষ্টি করে ওর কাছ থেকে ছো মেরে ফোনটা নিয়ে নেয়। ফোন নেওয়াই ইভান একলা পেয়ে চেয়ার থেকে নেমে অস্থির হয়ে বলতে লাগে, ভাই ফোন দে ভাই, ওই এনিমিটারে এক্ষুনি মারতে হইব। ওরে না মারলে আমি নিজেই মরে যাবো। ওরে হতচ্ছাড়া, ফোনটা দে জলদি। ইভান এদিক ওদিক ছোড়াছুড়ি করেও কিছুতে শান্তর হাত থেকে ফোন নিতে পারে না। শান্ত এদিক ওদিক করে ফোনটা অফ করে দেয়। ইভান হতাশ হয়ে বলে, দিলি তো 12টা বাজিয়ে,
তোর কোন পাকা ধানে মই দিয়েছিলাম আমি? আমরা এখানে গুরুত্বপূর্ণ মিটিং করছি আর তুই গেম খেলছিস। শান্ত এবার রাফির দিকে তাকিয়ে বলে, ব্রো তুই তোর বোনের ভাই হতে পারিস, তবে আমার কিন্তু বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাস না। আর হ্যাঁ, সম্পর্কে শালাও হোস বটে, সেটা বড় হোক বা ছোট, শালা তো শালাই হয়, তাই না শালা বাবু? শেষের কথাটা ইভানের দিকে তাকিয়ে বলে শান্ত। ইভান ভ্যাবলার মতো তাকিয়ে আছে। এতক্ষণে ফোনে মত্ত থাকায় এখানে ঘটে যাওয়া কোনো কিছুই ওর কান অব্দি পৌঁছায়নি। ইভান কিছু না বুঝেই উপনিস মাথা নাড়ায়। মেয়েলি হাসির শব্দে ছাদের দরজার দিকে তাকাই তিনজনে। একসাথে বাড়ির সব মেয়েরা উঠে এসেছে ছাদে। মেহজাবিন, তানিয়া, ইভা, বর্ষা সবাই আছে। পেছনে গুটি গুটি পায়ে রুহি আর মিহিও আছে। রাপি চোখ সরু করে ভুরু কুচকে তাকাই ওদের দিকে। ছাদের দরজার কাছে আসতে আটকে গেছে সবাই। রাফিকে তীক্ষ্ণ চোখে তাকাতে দেখে মেহজাবিন শুকনো একটা ঢোক গিলে কাচুমাচু হয়ে দাঁড়ায়। রাফি সবিকে একবার দেখে নিয়ে মেহজাবিনকে উদ্দেশ্য করে গম্ভীর স্বরে বলে,